যে জায়গায় আমাদের যে অবস্থান যে জায়গায় আছে সেই জায়গা থেকে যদি বলেন যে আগামী মাসে বলা হচ্ছে যে আলোচনার মধ্য দিয়ে হয়তো দাম সমন্বয় করার দিকে যেতে হবে এবং এখনো পর্যন্ত আমাদের মজুদ আছে বারবার করে বলা হচ্ছে এবং অবৈধ মজুদের বিষয়েও বলা হচ্ছে, কিন্তু আমরা যে চিত্রগুলো দেখি আজাদ ভাই আরও ভালো বলতে পারবে যে মনিটরিং এর জায়গা কতটুকু। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই সংকটটা আপনি যদি এক মাসে ধরেন, আগামী মাসও আপনি যদি ধরে নেন, এই সংকট তো ঘনীভূত হবে নাকি সহজ হয়ে আসবে, কি মনে হয় আপনার? আমি প্রথম যে জিনিসটা বলবো, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এই যে আজকের যে সংকট যেটা দেখতেছেন, যে কারণের সংকটটা, এই সংকটটা 1973 সালে হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধে, যখন $2 থেকে $2.5 তেল পার ব্যারেল এটা $10 থেকে $12 চলে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উনি সোনার বাংলা করবেন এবং এটাও বুঝছিলেন যে সোনার, এবং সেই সময় আপনি জানেন যে আছে কৃষিতে জ্বালানির যে ইনপুটটা এমন কিছু ছিল না। মাসল পাওয়ারটা লাঙ্গল দিয়ে হয় মানুষের মাসল পাওয়ার অথবা পশুর মাসল পাওয়ার দিয়ে চলত। তো উনি একটা জিনিস বুঝেছিলেন যে কৃষি নির্ভর হয়ে সোনার বাংলা করা যাবে না। সোনার বাংলা করতে গেলে আমার বিদ্যুৎ লাগবে, আর বিদ্যুৎ না দিয়ে আমার কলকারখানা চলবে, এতে করেই এটা করা সম্ভব। যার জন্য এই ঐতিহাসিক এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসতে চাই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 72 সালে প্রথম যে চুক্তিটা করেছিলেন সেটা হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, ইউএসএসআর এর সঙ্গে 20 কোটি টাকার তেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের কারিগরি সহায়তা দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে উনি আরেকটা জিনিস তার মাথার মধ্যে ছিল, আমি আরেকটা স্ট্যাটাস বলি, যে এখন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিটা এটা কিন্তু সরকারের নিয়ন্ত্রণ। সেই সময় ছিল 70% ছিল ইপিআইডিসি আর 30% ছিল শেল অয়েল কোম্পানি। কিন্তু চুক্তিটা এরকমই ছিল যে ওরা কিন্তু সবসময় ম্যানেজিং ডাইরেক্টর ওরাই থাকবে। ঠিক আছে, কাজে টোটাল কন্ট্রোল, আর ওই ম্যানেজিং ডাইরেক্টরই বোর্ডের বাকি সদস্য কে হবে সেটা নির্ধারণ করবে। তো বঙ্গবন্ধু মাথার মধ্যে একটা জিনিস ছিল যে আমি যেদিক দিয়ে গ্যাস পাইপলাইন নিয়ে যাব ওই এলাকাগুলোতে শিল্প গড়ে উঠবে। এটা পরে উনি শেল অয়েল কোম্পানি তৎকালীন যে এমডি তাকে ডেকে বললেন যে তুমি তোমার গ্যাস নেটওয়ার্ক বৃদ্ধি করো। তো গ্যাস নেটওয়ার্ক বৃদ্ধি বলে যে আমরা অলরেডি যে ইতিমধ্যে যে নেটওয়ার্কটা আমরা করেছি সেটার থেকেই তো এই টাকা রেভিনিউ আমরা আর্ন করতে পারতেছে না, আমরা উই আর রানিং অ্যাট লস। তো আমাদের এটা তো প্রশ্ন আসে না। তো বলে যে খামাখা তোমরা এই লস করে করতেছো কেন, এক কাজ করো, ইউ সেল ইট টু আস। তো তবে এই সিদ্ধান্তটা তুমি কি আমার নেটওয়ার্কটাকে এক্সপান্ড করবা না এটা বিক্রি করবা, অন্য 15 দিনের মাথায় বলতে হবে। এবং 15 দিনের মাথায় 16 দিনে যে উনি তারা সিদ্ধান্ত নিল যে এটা বিক্রি করবে। এবং বাংলাদেশের তৎকালীন সবথেকে এখনও সবথেকে বড় গ্যাস ক্ষেত্রগুলো বাকরাবাদ, তিতাস, হাবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা, এই গ্যাস ফিল্ডগুলোতে উনি কিনে ফেললেন নামকা অস্তে পয়সা দিয়ে। একই সময় উনি আরেকটা কাজ করলেন যে অফশোরে আমাদের তো কস্ট অনশোরের থেকে 3 গুণ 4 গুণ হয়, সেজন্য বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে উনি তেল গ্যাস অনুসন্ধানের একটা উদ্যোগ নিলেন এবং এই কাজগুলোকে যেন ত্বরান্বিত করা যায়, যার জন্য উনি কিন্তু 74-এ এসে পেট্রো বাংলা গঠন করলেন এবং পেট্রো বাংলাকে এমনভাবে তৈরি করলেন যে তার সেক্রেটারি চেয়ারম্যানকে সেক্রেটারি স্ট্যাটাস দেওয়া হলো যেন র্যাপিড ডিসিশন নিতে পারেন। এবং তারা কিন্তু সত্যি সত্যিই তাই করে তাকে দেখাচ্ছে 9 মাসে 6টা কোম্পানির সাথে চুক্তি করতে পারছিল।
কিন্তু পরবর্তীকালে এসে এই যে ডাইনামিজম যেটা ছিল সেটা চলে গেল। পেট্রোবাংলার চেয়ারম্যানের স্ট্যাটাসটা খন্দকার মুস্তাক এসে এডিশনাল সেক্রেটারি করলো। বিভিন্ন কাজকর্ম যেগুলো পেট্রোবাংলা লেভেলে শেষ করতে পারতো সেইগুলা মন্ত্রণালয় নিয়ে গেল। একটা আমলাতান্ত্রিক জটিলতার জায়গায় যাওয়া। 3 দিনের কাজ 3 মাসে হয় না, ঠিক আছে, যার জন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে আস্তে আস্তে সব চলে গেছে। কিন্তু খন্দকার মুস্তাকের পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব আসলেন, উনি কিন্তু এসে এই জিনিসটা ধরলেন যে না, আমার জ্বালানি আমার লাগবে। আপনি বিশ্বাস করেন, আমার তো 1980 সালে আমার বয়স কত, আমি চাকরি কতটুকু, আমার লেভেলটা কি। আমি ফেনীতে আমাদের একটা এক্সপ্লোরেশন ওয়েলের উদ্বোধনে উনি গেলেন। অ্যান্ড ইনসিডেন্টালি আমার যদিও ওনাকে ব্রিফ করার কথা না, বাট ওনার ডিজায়ার অনুযায়ী ফিল্ড লেভেলের একজন অফিসারকে দিয়ে এটা প্রেজেন্ট করতে হবে। উনি আমার প্রেজেন্টেশন 10 মিনিটের বেশি আমি করিনি, কিন্তু এরপরেই আসলো ওনার প্রশ্ন যে গ্যাস তো আমাদের আছে, তেল কোথায় পাবো, এইখানে গ্যাস কেন পাওয়া যাবে না, ঠিক আছে। এই করে অ্যাবাউট 40 মিনিট বিশ্বাস করেন দাঁড়ায় দাঁড়ায় উনি আমাকে প্রশ্ন করলেন, আমাকে উত্তর দিতে হলো। এবং এটা জেনে নিলেন যে বাংলাদেশে কোথায় কোথায় গ্যাস গেলে দেখা যায়। আমি বললাম যে সীতাকুণ্ডে পাশেই আছে, তারপর উদন ছত্রায় বা পাথারিয়াতে। উনি আরেকটা সারপ্রাইজ দিলেন যে আমি আজকে ঢাকায় ফিরবো না, আমি আপনাদের সঙ্গে আপনাদের ক্যাম্পে ঘুমাবো। আপনি বোঝেন একজন রাষ্ট্রপতি উনি আমাদের ক্যাম্পে ঘুমাবেন, তার সিকিউরিটির ব্যাপার আছে না। আমরা থাকি যে ঘরগুলোতে 3 ফুট পর্যন্ত ইট আর তার উপরে হচ্ছে বেড়া। শেষে ওই বাইরে দিয়ে করগেটেড টিন বসানো হলো, হ্যাঁ, তার সিকিউরিটি গেল। রাতে উনি আমার সিনিয়র অফিসারদের সঙ্গে বসলেন, বসে আলাপ টালাপ করে বলে যে আমি তেল দেখতে যাব সীতাকুণ্ডে। ওখান থেকে মিটিং থেকে বের হয়ে এসে আমার একজন সিনিয়র অফিসার যার ম্যানেজার, উনি বলে যে ঝামেলা তো একটা বাধাইছেন, এখন ঝামেলা মিটান চলেন যে। হ্যাঁ, আমরা সেই জমিদার হাট থেকে সে রাতের বেলা সীতাকুণ্ডে গেলাম। যে রাতে আর ঘুমানো যায় নাকি, ওখানে থাকার জায়গা নেই, কিচ্ছু নাই, ওপেন এয়ারে। হ্যাঁ, আমরা 3 জন শুলাম। 5 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মশা এসে হাজির হলো। শেষে উঠে বসলাম, বসে গল্প টল্প করে ভোর হলো, তখন একটু ঘুমাইছে। ঘুম ভাঙলো সকালবেলা চিরং এসপি সাহেবের ধাক্কা। জি, মকবুল চৌধুরী, আপনি নিশ্চয়ই ইতিহাসের জায়গাটা বলছেন কোন একটা কারণে, যৌক্তিক কারণে। ছোট করে যদি আমরা, কারণ একটাই হচ্ছে যে সে সময় রিয়েলাইজ করা গেছে যে বিদেশ থেকে জ্বালানি আমদানি করে কখনো স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় না, এটা হচ্ছে মূল ইয়েটা। এবং সেই জন্য তারা দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোকে ওনারা যেগুলো অলরেডি ডিসকভার্ড সেখান থেকে নেটওয়ার্কিং এর মাধ্যমে এটাকে এক্সপান্ড করার চেষ্টা করলেন, নতুন অনুসন্ধান কূপ করার জন্য চেষ্টা করলেন। আর জিয়াউর রহমান সাহেব এসে কিন্তু বঙ্গবন্ধুর অনেক জায়গায় ডিফার করছেন, কিন্তু এই একটা জায়গায় উনি কিন্তু খুব শক্ত হাতে ধরলেন।